হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং এভরিবডি। তো আজকে ইংলিশ পেডাগোগির আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আমি। তো আজকের টপিকটা হচ্ছে কি, রোল অফ ইংলিশ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের কী কী ভূমিকা রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এখানে ইংলিশ পেডাগোগি একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছর অনেক প্রশ্ন এসেছে, শুধুমাত্র ইংরেজিতে নয়, বাংলাতেও এসেছে। তো তোমরা আজকে ইংরেজি ক্লাসটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে বাংলার ক্লাসটা করার প্রয়োজন হবে না, কারণ বাংলা ইংরেজি এক। তো প্রথমে আমরা দেখবো আজকে কী কী আলোচনা করব। দেখো, আজকে একটু সামারি দেখে নাও কী কী আজকে আমরা আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, মিনিং অফ গ্রামার। অর্থাৎ কি, গ্রামার বলতে কি বোঝায়। ওকে, তাহলে প্রথমে আলোচনা করবো মিনিং অফ গ্রামার। গ্রামার বলতে কি বোঝায়। সেকেন্ড আমরা আলোচনা করবো কি, দেখো, সেকেন্ড আমরা আলোচনা করবো অবজেক্টিভ অফ হচ্ছে কি টিচিং গ্রামার। কি আলোচনা করবো, অবজেক্টিভ অফ দ্য টিচিং গ্রামার। অর্থাৎ কি, গ্রামার শিক্ষার কী কী অবজেক্ট রয়েছে সেটা আলোচনা করব। তারপর 3 নম্বর আলোচনা করব কি, টাইপ অফ গ্রামার। কী কী গ্রামারের টাইপ রয়েছে, ফর্মাল গ্রামার, ফাংশনাল গ্রামার আলোচনা করব। তারপর আলোচনা করব মেথড অফ গ্রামার, কী কী মেথড রয়েছে, ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, ইনফর্মাল মেথড, তারপর হচ্ছে ইনসিডেন্টাল মেথড, আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, এগুলো সমস্ত কিছু কিন্তু আজকে আলোচনা করব। আজকের সেশনটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পরীক্ষায় আশা করি তোমরা অনেক উপকার পাবে, শুধু ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা জানবো কি মিনিং অফ গ্রামার। গ্রামারের মানে কি, বা মিনিং বলতে কি বোঝায়। দেখো, ভালো করে জিনিসটা বোঝো তাহলে বুঝতে পারবে। এখানে বলা হয়েছে এ সেট অফ রুলস। কি বলা হয়েছে, এ সেট অফ রুলস অ্যান্ড প্রিন্সিপাল টু স্পিক অ্যান্ড রাইট এ ল্যাঙ্গুয়েজ ইন কারেক্ট ম্যানার। অর্থাৎ আমরা ভাষা ভালোভাবে বলার জন্য বা লেখার জন্য কি কিছু নিয়ম মেনটেন করি, বা নিয়ম বা কিছু নীতি আমরা ফলো করি, সেগুলোকে বলছে গ্রামার। বোঝা গেল? তাহলে গ্রামার বলতে কি বোঝায়, এই গ্রামার বলতে বোঝায় একগুচ্ছ বা একটি সেট অফ কি নিয়ম এবং নীতি। তাহলে কি, গ্রামার হচ্ছে একটা নিয়ম ও নীতির সংকলন, যেটি আমাদের কি ভাষা ব্যবহার করতে কাজে লাগে, বা ভাষা লিখতে বা বলতে কাজে লাগে। কি হিসাবে, কারেক্টলি। তাহলে কেন আমরা ব্যাকরণ শিখবো, যদি পরীক্ষা আসে, ব্যাকরণ আমাকে কীভাবে, ব্যাকরণ আমাদেরকে ভাষা শিক্ষার ক্ষেত্রে কীভাবে সাহায্য করে। ব্যাকরণ আমাদেরকে সঠিকভাবে ভাষা লিখতে এবং বলতে এবং ব্যবহার করতে শেখায়। বোঝা গেল? তারপর দেখো বলছে, দ্য ওয়ার্ড গ্রামার ড্রাইভস ফ্রম গ্রিক ওয়ার্ড। এই যে গ্রামার শব্দটি এসেছে কি থেকে, গ্রিক শব্দ থেকে, যেটা হচ্ছে কি গ্রামাটিক। কি থেকে এসছে, গ্রামাটিক শব্দ থেকে এসছে, যেটার মানে হচ্ছে আর্টস অফ লেটার। কি বললাম, আর্ট অফ লেটার। আর্ট অফ লেটার মানে কি, ভাষা আমরা কিভাবে, লেটার মানে কি, যে সমস্ত বর্ণগুলো রয়েছে, বর্ণগুলো আমরা কিভাবে ব্যবহার করবো, সেটার আর্টস। ঠিক আছে? তাহলে গ্রামারটা কি, গ্রামার শব্দটি এসছে একটা গ্রিক শব্দ থেকে, যেটা হচ্ছে কি গ্রামাটিক, আর যেটার মানে হচ্ছে আর্ট অফ লেটার। ক্লিয়ার প্রত্যেকের? তারপরে দেখো বলছে, গ্রামার ইজ অলসো কল্ড দ্য ব্যাকবোন অফ দ্য ল্যাঙ্গুয়েজ। গ্রামারকে কি বলা হয়, গ্রামারকে বলা হয় কি ভাষার মেরুদণ্ড। তাই না? আমাদের যদি মেরুদণ্ড না থাকতো, আমরা কি হতো বলো, কেঁচো আরশোলার মতন গড়ে গড়ে বেড়াতাম, কেঁচো জোকের মতন। কিন্তু আমাদের একটা মেরুদণ্ড আছে, তাই আমরা সোজা হয়ে দাঁড়াতে পারছি। তাহলে সঠিকভাবে ভাষাকে ব্যবহার করার জন্য, বা সঠিকভাবে ভাষাকে বলার জন্য, লেখার জন্য গ্রামার কম্পালসরি। গ্রামার ছাড়া কিন্তু আমরা সঠিকভাবে কখনো কিছু বলতে পারবো না। তাহলে গ্রামার কি, আমাদের ভাষার একটা ব্যাকবোন হিসেবে কাজ করে, অর্থাৎ মেরুদণ্ড হিসেবে কাজ করে। ক্লিয়ার প্রত্যেকের? তারপর দেখো, এখানে দেখো কি কি বলা হয়েছে। দেখো, গ্রামার, গ্রামার সম্পর্কে কিছু দেখো বলা হয়েছে, দ্য সিস্টেম অফ রুলস পার্টেনিং টু হাউ দ্য সেন্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ আর কনস্ট্রাক্টেড। তাহলে গ্রামার বলতে কি বোঝায়, গ্রামার বলতে বোঝায় এমন একটা নিয়ম। গ্রামার কি, গ্রামার হচ্ছে একটা সিস্টেমেটিক নিয়ম। গ্রামারটা কি, একটা সিস্টেমেটিক নিয়ম। গ্রামারটা কি, গ্রামারটা হচ্ছে একটা সিস্টেমেটিক নিয়ম বা রুলস, যেটি আমাদেরকে শেখায় কি কীভাবে সেন্টেন্সকে আমাকে ব্যবহার করতে হবে, বা ভাষার যে সমস্ত সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সের স্ট্রাকচার রয়েছে, সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে শেখায়। বোঝা গেল? তাহলে গ্রামার কি করতে শেখায়, গ্রামার আমাদেরকে শেখায় কিভাবে একটা সেন্টেন্স ফরমেশন করব, কিভাবে একটা আমরা সেন্টেন্স তৈরি করব, বা কিভাবে আমরা সেন্টেন্সের ব্যবহার করব, উপপ্রয়োগ করব, সেগুলো কিন্তু আমাদের গ্রামার শেখায়। দেখো, গ্রামার হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বললাম, গ্রামার হচ্ছে দুই প্রকার। একটাকে বলা হয় কি প্রেসক্রিপটিভ গ্রামার, একটাকে বলা হয় কি ডেসক্রিপটিভ গ্রামার। ভালো করে জানতে হবে, কারণ পরীক্ষার প্রশ্ন আসে। দেখো কি বলা হয়েছে। দেখো, প্রথমে জানবো কি আমরা প্রেসক্রিপটিভ গ্রামার। প্রেসক্রিপটিভ গ্রামার বলতে কি বোঝায়, কনসিডার গ্রামার টু বি এ সেট অফ রুলস ফর দ্য প্রপার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। যেটি আমরা একদম প্রপারলি ব্যবহার করি, এখানে কোনো রকম বাঁধা ধরা থাকবে, একদম নির্দিষ্ট নিয়ম মেনে যেটা আমরা করি, সেটাকে বলছে প্রেসক্রিপটিভ গ্রামার। বোঝা গেল? যেমন আমি বললাম যে আই অ্যাম ইটিং রাইস, আমি কি করছি, ভাত খাচ্ছি।
দেখো এটা কি বলা হবে, এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে প্রেসক্রিপটিভ গ্রামার। এখানে ব্যাকরণের সঠিক ব্যবহার বলছি, কি বললাম, সঠিক ব্যবহার বলছি। বা আমি আরেকটা বলতে পারি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মে এ গ্লাস অফ ওয়াটার। এটাকে কি বলবো, প্রেসক্রিপটিভ গ্রামার। একদম গ্রামারের নিয়ম মেনে যখন কিছু করা হবে, একদম নিয়ম, গ্রামারের পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে যখন আমরা কিছু করব, সেটাকে বলবো আমরা প্রেসক্রিপটিভ গ্রামার। ঠিক আছে, ইফ ইউ ব্রেক দিস রুলস, তুমি যদি এই নিয়মটা ভেঙে ফেলো, ইউ আর স্পিকিং রাইটিং ইনকারেক্টলি, তাহলে তোমার বলার মধ্যে বা লেখার মধ্যে কোনো ভুল হবে। যেমন আমি বললাম যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে, তাহলে কি করলাম, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে যদি কোনো একটা ব্যাকরণের নিয়মকে আমরা যদি লঙ্ঘন করি, তাহলে কী হবে, বাক্যটা আমাদের সম্পূর্ণ হলো না, তাই কি না। তারপরে দেখো ডেসক্রিপটিভ গ্রামার। ডেসক্রিপটিভ গ্রামারের মধ্যে কি বলছে, ডেসক্রাইব গ্রামার অ্যাজ ইট ইজ ইউজ বাই অ্যাকচুয়াল স্পিকার্স টু এ ল্যাঙ্গুয়েজ। এখানে কি করা হয়, এখানে বলছে কি ডেসক্রিপটিভ গ্রামারের ক্ষেত্রে আমাদের শুধু মনের ভাবটা প্রকাশ করতে পারলেই হলো, আমার নিজের মনের ভাবটা তোমাকে প্রকাশ করে বোঝাতে পারলেই হলো। এখানে এটা হচ্ছে ডেসক্রিপটিভ গ্রামার। এখানে কিন্তু গ্রামারের যে রুলস বা প্রিন্সিপাল সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করা হয় না। ডু নট জাজ ল্যাঙ্গুয়েজ টু বি কারেক্ট, এখানে ইনকারেক্ট। এখানে ভাষা যে আমি ঠিক বললাম না ভুল বললাম, এখানে কারেক্ট করা হয় না। এখানে কারেক্ট করা হয় কিসের উপরে, কমিউনিকেশনের উপরে, যে আমার যে কথাটা তুমি বুঝতে পারলে কিনা। দেখো প্রথমে কি বললাম, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, বললাম না, একটা সুন্দর বাক্য বললাম। কিন্তু আমি যদি বলি যে কি বলি, প্লিজ এ গ্লাস অফ ওয়াটার, আমি কি ভুল বললাম, প্লিজ এ গ্লাস অফ ওয়াটার মানে কি, তুমি বুঝতে পারছো আমি এক গ্লাস জল খাবো, ভালো করে বোঝো। আমি প্রথমে কি বললাম, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ওকে, তুমি বুঝে গেলে যে আমাকে এক গ্লাস জল দিতে হবে। আমি তোমাকে যদি ডেসক্রিপটিভ গ্রামারে বলি প্লিজ এ গ্লাস অফ ওয়াটার, আমি কি ভুল বললাম, কখনোই ভুল বললাম না। আমি এটা ল্যাঙ্গুয়েজ করলাম, আমি কমিউনিকেশনের জন্য ব্যবহার করলাম শর্টকাটে, তাই না। তাহলে এটাকে বলবো আমরা ডেসক্রিপটিভ গ্রামার। এখানে কিন্তু গ্রামার মেনটেন করেনি, মাথায় থাকবে। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে ইম্পর্টেন্স অফ টিচিং গ্রামার, অর্থাৎ কি গ্রামারের কী কী ভূমিকা রয়েছে। ভাষা শিক্ষার ক্ষেত্রে গ্রামারের কী কী ভূমিকা রয়েছে আমরা এক এক করে জানবো, কারণ এগুলো পরীক্ষাতে আসে। দেখো, গ্রামার ইজ বিহাইন্ড দ্য লজিক অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে কি, ভাষা শিক্ষার ক্ষেত্রে যুক্তি বা তর্কর একটা মাধ্যম হচ্ছে কি গ্রামার। গ্রামার যদি আমি না জানি, আমি ভাষা নিয়ে কখনো তর্ক বিতর্ক করতে পারবো না। পারবো, আমার মধ্যে গ্রামাটিক্যালি তো নলেজ নেই, আমি কীভাবে তোমার সঙ্গে তর্ক বিতর্ক করবো। তাহলে কি, ল্যাঙ্গুয়েজের যে লজিক, অর্থাৎ কি লজিক্যালি ল্যাঙ্গুয়েজ জানার জন্য কিন্তু তোমাকে গ্রামার জানতে হবে। ইট প্রোভাইড অ্যান ইনসাইট ইনটু দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। কী দেয়, এটি একটা ভাষার আভ্যন্তরীণ স্ট্রাকচার তুলে ধরে। আভ্যন্তরীণ মানে গঠনগত স্ট্রাকচার তুলে তোলে, বোঝা গেল। একটা ভাষা কীভাবে ব্যবহার করতে হবে, ভাষাটা কীভাবে ফরমেশন করতে হবে, কোনো একটা সেন্টেন্স কীভাবে ফরমেশন করতে হবে, সেটা জানার জন্য কী করতে হবে, তোমাকে অবশ্যই ভালোভাবে গ্রামার শিখতে হবে। তারপরে কী বলছে দেখো, এগুলো কিন্তু পরীক্ষায় অপশানে তুলে দেবে, নিচের কোনটি গ্রামার টিচিংয়ের মেথড নয়। তারপর 2 নম্বর দেখো, গ্রামার ইয়াস দ্য স্টাডি অফ ওয়ার্ডস অ্যান্ড দ্য ওয়ে উইথ ওয়ার্ডস ওয়ার্ক টুগেদার। মানে কি বলছে, এই গ্রামারের মধ্যে কি করে আমাদের যে ওয়ার্ডসগুলো রয়েছে, বিভিন্ন শব্দ, সেই শব্দগুলো আমরা কালেকটিভলি অ্যারেঞ্জমেন্টভাবে সাজাতে পারি, সে কালেক্টলি আমরা ব্যবহার করতে পারি, এটা বলা হয়েছে। তারপরে বলছে গ্রামার হেল্প টু ফ্রেম দ্য সেন্টেন্স উইথ প্রপার নলেজ সো দ্যাট আদার পিপুল ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর এক্স্যাক্টলি ওয়ান্ট টু এক্সপ্রেস। তাহলে গ্রামার কি করে, গ্রামার আমাদেরকে সঠিকভাবে একটা বাক্য তৈরি করতে বলে। আমি যদি গ্রামার না জানি, আমি কি বলবো, আমি ভাত খাবো বলবো না, আমি খাবো ভাত। বাক্যটা কি শুনতে ভালো লাগছে, ভালো লাগছে না। তাহলে আমি গ্রামার যদি না জানি, তাহলে আমি কি বলবো, আমি খাবো ভাত। কিন্তু গ্রামাটিক্যালি বললে আমি ভাত খাবো, অন্যজন ব্যক্তি আমার মনের ভাবটা সুন্দরভাবে বুঝতে পারছে। তাহলে গ্রামার কি করছে, গ্রামার একটা বাক্যকে সুন্দরভাবে ফরমেশন করতে সাহায্য করছে। ক্লিয়ার। তারপর দেখো বলছে উই স্টাডি গ্রামার টু স্পিক ইন এ ক্লিয়ার অ্যান্ড মোর ইফেক্টিভ ম্যানার। কি বলছে, যে উই স্টাডি গ্রামার, আমরা কি করি, গ্রামার বা ব্যাকরণ শিখি, টু স্পিক মানে কোনো কথা বলতে, ইন এ ক্লিয়ার অ্যান্ড মোর ইফেক্টিভ ম্যানার, সুন্দরভাবে কথা বলার জন্য আমরা কি করি, গ্রামার শিখি। আমরা যদি গ্রামার শিখতে পারি, আমরা কি করতে পারবো, সুন্দরভাবে কথা বলতে পারবো। তারপরে বলা হয়েছে পার্সন হু হ্যাজ আনকনসিয়াস নলেজ অফ গ্রামার মে বি সাফিসিয়েন্ট ফর সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ, বাট দোজ হু উইশ টু কমিউনিকেট ইন এ আর্টফুল ম্যানার অ্যান্ড উইল সিক ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রফিসিয়েন্সি দ্যাট দ্য স্টাডি অফ গ্রামার প্রোভাইডস। কী বলছে দেখো, যে সমস্ত ব্যক্তি, ভালো করে শোনো, যে সমস্ত ব্যক্তি আনকনসিয়াস মানে অবচেতনভাবে, সক্রিয় না, তারা অবচেতনভাবে বাংলা ব্যাকরণ শিখছে, তারা হয়তো নিজের প্রাথমিক মনের ভাবগুলো প্রকাশ করার জন্য ভাষাকে ব্যবহার করতে পারবে, কিন্তু সুন্দরভাবে একটা আর্টফুলভাবে একটা মানে দুর্দান্তভাবে
যখন ভাষা ব্যবহার করতে চাইবো তখন আমি কিন্তু পারবো না, কারণ আমার মধ্যে গ্রামাটিক্যাল কিন্তু রুলস নেই। যেমন দেখো, আমি ছোট থেকেই আমি জানি যে আমি ভাত খাবো, আমি স্কুল যাব। একটা বাচ্চা দেখবে স্কুল কোনো দিন যায়নি, কোনো লিখতেও পারে না, তবুও সে বলতে পারে মা আমি ভাত খাবো, মা আমি স্কুল যাব, কারণ বাক্য সঠিকভাবে বলতে পারে। কারণ কি, তারা কি করে, গ্রামারের যে রুলস সেগুলো তারা অ্যাকুইজেশন করে, তাই না? তাহলে তারা কি করে, গ্রামার রুলসগুলোকে আনকনসিয়াসভাবে শেখে, সেই জন্য বলতে পারে। কিন্তু বড় বড় উচ্চ উচ্চ কথা, যেগুলো মানে উঁচু লেভেলের কিছু কথা আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারবে না, কারণ তাদের গ্রামাটিক্যাল রুলস না থাকলে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবে না। যেমন কবিতার লাইন, স্বচকিতে বীরবল দেখিল সম্মুখে, এই সমস্ত যে ট্রাম বা বাক্যগুলো, সেগুলো কিন্তু তারা ইজিলি ব্যবহার করতে পারবে না, কারণ এগুলো কবিতার লাইন, উচ্চমানের লেখা, ঠিক আছে। তারপর দেখো অবজেক্টিভ অফ টিচিং গ্রামার। তাহলে এবার আমরা জানবো গ্রামার শেখার লক্ষ্য কী। এতক্ষণ জানলাম যে গ্রামার শেখার গুরুত্ব কী, এবার জানবো অবজেক্টিভ অফ টিচিং গ্রামার, গ্রামার শেখার লক্ষ্য কী কী। দেখো, টু ইনেবল দ্য লার্নার্স সিক অ্যান্ড রাইট কারেক্ট ইংলিশ। কি বলছে, টু ইনেবল দ্য লার্নার্স, এখানে শিক্ষার্থীদেরকে কি করে, সক্রিয় করে তোলে, কি করতে, বলতে এবং লিখতে। কি লিখতে, বলতে, ভাষা সঠিকভাবে ভাষা বলতে এবং লিখতে কে সাহায্য করে, অবশ্যই গ্রামার। গ্রামার তোমাকে সাহায্য করবে সঠিকভাবে লিখতে এবং বলতে। 2 নম্বর বলছে টু হেল্প দ্য লার্নার্স আইডেন্টিফাই দ্য মিস্টেক্স ইন স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ। দেখো, আমি যদি গ্রামার জানি, আমি যদি কোনো একটা ভুল কথা বলে ফেলি, তাহলে আমি বুঝতে পারবো যে আমি এটা ভুল বলেছি, বা আমি যদি একটা ভুল কথা লিখে ফেলি, তবুও আমি বুঝতে পারবো যে এটা আমি ভুল লিখে ফেলেছি। কিন্তু যার মধ্যে গ্রামাটিক্যাল রুলস নেই, সে কিন্তু কখনো আইডেন্টিফাই করতে পারবে না। ওকে। 3 নম্বর বলছে টু ইনেবল দ্য লার্নার্স আইডেন্টিফাই অ্যান্ড রিকল পার্টস অফ স্পিচ। তাহলে গ্রামার কি শেখায়, গ্রামার শেখায় আমাদের যে সমস্ত পদ রয়েছে, পার্ট অফ স্পিচ রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এইগুলো শেখা দেয় আমাদেরকে, এইগুলো সম্পর্কে আমাদের পরিচিতি লাভ করায়। ক্লিয়ার? 4 নম্বর দেখো বলছে টু অ্যাকোয়েন্টেড দ্য লার্নার্স উইথ বেসিক স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কি বলছে দেখো, অ্যাকোয়েন্টেড কথার অর্থ হচ্ছে কি, পরিচিতি করানো, পরিচিত ঘটানো, কিসের সঙ্গে, বেসিক স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি প্রাথমিক যে সমস্ত গঠন রয়েছে, প্রাথমিক যে সমস্ত ধারণা রয়েছে ইংরেজি বাক্যের, সেগুলো সম্পর্কে পরিচিতি লাভ করায়। 5 নম্বর বলছে দেখো টু ইনেবল দ্য লার্নার্স টু বি ইউজ প্রপার ওয়ার্ডস অ্যাট প্রপার প্লেস হোয়েল স্পিকিং অ্যান্ড রাইটিং ইংলিশ। দেখবে আমরা অনেক সময় কোনো কোনো জায়গাতে এমন একটা স্পেশাল ওয়ার্ড ব্যবহার করি, যেগুলো শুনতে, লিখতে, বলতে খুব ভালো লাগে, বা আমার লেখাটা শুনে অনেকে ইমপ্রেস হয়ে যায়। কেন? কারণ আমি সঠিক জায়গায় সঠিক বাক্যটা ব্যবহার করি, বা সঠিক শব্দটা চয়ন করতে পারি, মানে সিলেক্ট করতে পারি। কারণ কি, আমার মধ্যে গ্রামাটিক্যাল রুলস বা প্রিন্সিপাল রয়েছে। কিন্তু যার মধ্যে গ্রামাটিক্যাল রুলস বা প্রিন্সিপাল নেই, সে কিন্তু সঠিক জায়গায় সঠিক বাক্যটি ব্যবহার করতে পারবে না। পারবে কি? পারবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর দেখো, এবার দেখবো আমরা কি, তারপর দেখো এখানে সুন্দরভাবে এখানে আমি ডিফারেন্সটা লিখে দিয়েছি। এগুলো থেকে বারবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। আমি তোমাদেরকে বলছি একটু ধৈর্য সহকারে শোনো। দেখো, গ্রামার হচ্ছে দুই প্রকার। কী কী জানলাম? একটা হচ্ছে কি ফর্মাল গ্রামার, একটা হচ্ছে কি ফাংশনাল গ্রামার। এর আগেও আমরা জেনেছি একটা হচ্ছে কি ডেসক্রিপটিভ গ্রামার, একটা প্রেসক্রিপটিভ গ্রামার, তাই না? এবার আমরা জানবো ফর্মাল গ্রামার, এবার হচ্ছে কি ফাংশনাল গ্রামার। বলতে কি বলছে দেখো, ফর্মাল গ্রামার কি বলছে, ইট ইজ নোন অ্যাজ ট্র্যাডিশনাল থিওরিটিক্যাল অ্যান্ড প্রেসক্রিপটিভ গ্রামার। বোঝা গেল? তাহলে কি ফর্মাল গ্রামার কোনটা? ফর্মাল গ্রামার মানে যে গ্রামারটা আমরা দিন দিন শিখে আসছি, সেটাকে বলছি ফর্মাল, প্রচলিত গ্রামার। যে এটাকে কি বলে, ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল মানে কি, প্রচলিত। থিওরিটিক্যাল মানে কি, আমরা যেটা থিওরিভাবে শিখছি। আর প্রেসক্রিপটিভ গ্রামার মানে যেটা আমরা এর আগে বললাম যে একদম নিয়ম টু নিয়ম শিখতে হবে। তাহলে ফর্মাল গ্রামার কাকে বলবো? ফর্মাল গ্রামার বলবো আমরা ট্র্যাডিশনালকে, যে ট্র্যাডিশনাল গ্রামার, থিওরিটিক্যাল গ্রামার এবং প্রেসক্রিপটিভ গ্রামার। ক্লিয়ার? এবার দেখো বলছে ফাংশনাল গ্রামার। ফাংশনাল গ্রামারে কি বলছে, ইট ইজ নোন অ্যাজ ডেসক্রিপটিভ অথবা ইনসিডেন্টাল গ্রামার। ডেসক্রিপটিভ মানে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এখানে কোনো রকম গ্রামারের নিয়ম শৃঙ্খলা মানা হয় না, নিজের মনের ভাব প্রকাশ করলেই হয়ে গেল। আর ইনসিডেন্টাল গ্রামার মানে কি, ইনসিডেন্টাল গ্রামার কথার অর্থ হচ্ছে বাস্তব সিচুয়েশন বা বাস্তব উদাহরণের সাহায্যে যখন তোমাকে গ্রামার শিক্ষা দেওয়া হবে, সেটাকে বলবো আমরা ইনসিডেন্টাল গ্রামার। ক্লিয়ার? তারপর দেখো 2 নম্বরে বলা হয়েছে ইট ইজ নট বেস অন ইটস ডে বাই ডে ফাংশনাল অ্যাবিলিটি। মানে আমরা যে প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ভাষা ব্যবহার করি, সে সমস্ত ভাষা বা সে সমস্ত কার্যকলাপের উপরে ফর্মাল গ্রামার কিন্তু নির্ভর করে না। ফর্মাল গ্রামার যেমন দেখো, আমরা সন্ধি শিখছি, কি বললাম, অকার পর আকার যদি হয় তাহলে আকার হয়।
এটা কি আমরা গ্রামাটিক্যাল রুল শিখলাম। কিন্তু যখন আমরা বাস্তব জীবনে সেটা প্রয়োগ করে বাস্তব উদাহরণ বা বাস্তব সিচুয়েশনের সঙ্গে মিলিয়ে পড়বো, সেটাকে আমরা বলবো কি ফাংশনাল গ্রামার। ঠিক আছে, দেখো বলছে ইট ইজ বেসড অন ইটস ডে টু ডে ফাংশনাল অ্যাবিলিটি, যেটা আমরা প্রতিদিন জীবনে আমাদের কাজকর্মের মাধ্যমে শিখবো। 3 নম্বর বলা হয়েছে ইট ইজ টট উইথ দ্য হেল্প অফ গ্রামার বুক। এটি কিসের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়? এটি শিক্ষা দেওয়া হয় গ্রামার বইয়ের মাধ্যমে, যে আমাদের যে গ্রামার বই রয়েছে, গ্রামাটিক্যাল বুকস রয়েছে, সেটার মাধ্যমে কিন্তু এই গ্রামারকে শিক্ষা দেওয়া হয়। আর এখানে বলছে ইট ইজ নট টট অ্যাজ এ সেপারেট সাবজেক্ট বাট অ্যালং উইথ গ্রেডেড রিডার্স। এখানে তোমাকে যে গ্রামার শিক্ষা দেওয়া হবে, এখানে যে গ্রামার শিক্ষার ক্ষেত্রে তোমাকে যে আমি গ্রামার ক্লাস বা কোনো একটা গ্রামার বই নিয়ে পড়া শেখাবো সেটা নয়। এখানে কি করা হবে, তোমার ভাষার ব্যবহার বা ভাষার সঙ্গে সঙ্গে তোমার শিক্ষা দেওয়া হবে। যেমন দেখো, আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমার আরও ক্লিয়ার ধারণা বুঝতে পারো। ঠিক আছে, চলো একটা উদাহরণ দেখো। আমি কি বললাম, আমি বললাম যে সাফারিং। ঠিক আছে, সাফারিং, সাফারিংয়ের পরে কি প্রিপোজিশন বসে? তুমি প্রত্যেকের ছাত্র বললে যে ফর্ম, বা আমি শিখালাম যে ফর্ম। দেখো এটা কিন্তু একদম মুখস্থ করতে হচ্ছে। কিন্তু যখন আমি আমি একটা প্যাসেজ পড়ছি, সেখানে লেখা আছে রাজু ইজ ইল, রাজু হয় অসুস্থ, হি ইজ সাফারিং ফ্রম ফিভার, রাজু জ্বরে ভুগছে। যখন আমি বললাম যে রাজু ইজ সাফারিং ফ্রম ফিভার, তাহলে এই লাইনটা ভালো করে লক্ষ্য করো তো। এখানে দেখো যে প্রিপোজিশনটা ব্যবহার করেছে কি নাম? ফ্রম। তাহলে সাফারিংয়ের পরে কি বসে? ফর্ম বসে। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ফাংশনাল গ্রামার। আর আমি শিখালাম কি সাফারিংয়ের পরে কি প্রিপোজিশন বসে? ফর্ম। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার কি ফর্মাল গ্রামার। বুঝলে? তাহলে ফর্মাল এবং ফাংশনাল মধ্যে পার্থক্য, ফাংশনালটা কি উদাহরণের সাহায্যে বাস্তব সিচুয়েশনের সঙ্গে তোমাকে শেখানো হবে, আর ফর্মালটা কি গ্রামার বই থেকে তোমাকে শেখানো হবে। ক্লিয়ার? তারপর কি বলছে দেখো, ইট লে এমফাসিস অন ড্রিলিং অফ ইটস রুলস অ্যান্ড ডেফিনেশন। এই ফর্মাল গ্রামারের উপরে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়? ফর্মাল গ্রামারে তোমার রুলস এবং রুলস মানে কি নিয়ম, এবং তোমার কিসের উপরে? প্র্যাকটিসের উপরে, ড্রিলসের উপরে গুরুত্ব দেওয়া হয়। আর এখানে বলা হয়েছে ইট লে এমফাসিস অন ড্রিলিং অফ ইউজ অফ গ্রামার। তাহলে এখানে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? এখানে ভাষার ব্যবহারের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ফাংশনাল গ্রামার কিসের উপরে জোর দিয়েছে? ভাষার ব্যবহারের উপরে জোর দিয়েছে। আর ফর্মাল গ্রামার মানে কিসের উপর গুরুত্ব দিয়েছে? সেখানে রুলস বা প্রিন্সিপালের উপরে জোর দিয়েছে। মাথায় থাকবে? তারপর দেখো, রুলস অফ গ্রামার আর কনসিয়াসলি ড্রিলড বাই দ্য লার্নার্স। এখানে কি বলছে ফর্মাল গ্রামারের ক্ষেত্রে? ফর্মাল গ্রামারের ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষা দেওয়া হবে কনসিয়াসলি মানে সচেতনভাবে, অ্যাক্টিভলি। আর এখানে বলা হচ্ছে রুলস অফ গ্রামার আর অ্যাকোয়ার্ড আনকনসিয়াসলি। এখানে শিক্ষার্থীরা যে গ্রামার রয়েছে সেন্টেন্সের, সেই গ্রামারটা তারা আনকনসিয়াসলিভাবে শিখে নেবে। মানে তাদেরকে সক্রিয় হতে হবে না, যে আমরা যে গ্রামার শিখছি বা গ্রামারে ক্লাস করছি তাদের মনে এটা আসবেই না। তারপরে বলা হয়েছে ফর্মাল গ্রামার ইজ টট ডিডাক্টিভলি। খুব ইম্পর্টেন্ট লাইন, ফর্মাল গ্রামার কীভাবে শিক্ষা দেওয়া হয়? ডিডাক্টিভলি কথার অর্থ কি? অবরোহী পদ্ধতিতে। রুলস অ্যান্ড ডেফিনেশন টোল্ড ফার্স্ট দেন এক্সাম্পল। অবরোহী পদ্ধতিতে কী করা হয়? অবরোহী পদ্ধতিতে প্রথমে তোমাকে রুলস শেখানো হবে, ঠিক আছে, ডেফিনেশন শেখানো হবে, মুখস্থ করানো হবে, তারপর তোমাকে এক্সাম্পল দেওয়া হবে। আর এখানে দেখো ফাংশনাল গ্রামার ইজ টট ইন্ডাকটিভলি। ফাংশনাল গ্রামারের ক্ষেত্রে কী করা হয়? ইন্ডাকটিভলি শেখানো হয়। ইন্ডাকটিভলি মানে আরোহী পদ্ধতিতে শেখানো হবে। প্রথমে তোমাকে এক্সাম্পল দেওয়া হবে, তারপর তোমাকে রুলস দেওয়া হবে। ক্লিয়ার? তারপরে বলা হয়েছে দেখো, দ্যাট লার্নার্স ইজ রিকোয়ার্ড টু লার্ন এভরিথিং। এখানে শিক্ষার্থীকে সমস্ত কিছু শিখতে হয়। আর ফাংশনাল গ্রামার ইজ লিঙ্কড আপ উইথ স্পিচ, রিডিং এবং রাইটিং। আর এখানে দেখো, এখানে বলছে ফাংশনাল গ্রামার কিসের সঙ্গে সম্পর্কিত? রিডিং, রাইটিং, স্পিকিং এগুলোর সঙ্গে সম্পর্কিত। ক্লিয়ার প্রত্যেকের? তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু ধৈর্য সহকারে শোনো এবং বারবার প্র্যাকটিস করো। আর পিডিএফ তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে। কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, ফাংশনাল গ্রামার শুড বি অ্যাপ্লাইড ইন দ্য টিচিং অ্যান্ড লার্নিং বিকজ দ্য আলটিমেট এম অফ টিচিং অ্যান্ড লার্নিংস অফ গ্রামার ইজ টু অ্যাকোয়ার কারেক্ট স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিল। কী বলা হয়েছে? যে ফাংশনাল গ্রামার শুড বি অ্যাপ্লাইড। এই যে আমরা ফাংশনাল যে গ্রামার শিখলাম, আমাদের বাস্তব জীবনে যেটা কাজে লাগিয়ে যেটা শিখলাম, অ্যাপ্লাইড করলাম ইন দ্য টিচিং, আমাদের যে শিক্ষার ক্ষেত্রে, দ্য লার্নিং বিকজ, কেন, কারণটা কি? দ্য আলটিমেট এম অফ টিচিং অ্যান্ড লার্নিং গ্রামার, আমাদের প্রধান লক্ষ্য কি? আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে গ্রামার শেখা। কিসের মাধ্যমে? রিডিং, রাইটিং, স্পিকিং এর মাধ্যমে। বোঝা গেল? তারপর 2 নম্বর পয়েন্টে বলছে ইট ইজ ওনলি পসিবল থ্রু প্র্যাকটিস দ্য
ইউজ অফ গ্রামার রেদার দ্যান দ্য রুলস অফ গ্রামার। তাহলে ফাংশনাল গ্রামার কিসের উপর গুরুত্ব দেওয়ার বারবার কথা বলছে? ফাংশনাল গ্রামার যদি আমরা ভালো করতে চাই কিসের উপর গুরুত্ব দিতে হবে? আমাদেরকে ভাষার ব্যবহারের গুরুত্ব দিতে হবে রেদার দ্যান রুলস অফ গ্রামার। মানে রুলস গ্রামারের যে নিয়ম আছে, যে রুলস আছে, তার থেকে আমাদেরকে গ্রামারের ব্যবহারের উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। অ্যান্ড লিঙ্কিং দেম উইথ ল্যাঙ্গুয়েজ স্কিল লাইক লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এবং প্রত্যেকটা জিনিসকে আমাদের ভাষা শিক্ষার যে 4টি স্তর রয়েছে বা পদ্ধতি রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, তার সঙ্গে ইন্টিগ্রেট করতে হবে, অর্থাৎ সমন্বয় সাধন করে শেখাতে হবে। ক্লিয়ার? তারপর দেখো মেথড অফ টিচিং গ্রামার, অর্থাৎ কি গ্রামার শেখানোর জন্য কয়েকটা মেথড রয়েছে, সেই মেথডগুলো সম্পর্কে একটু জেনে নাও। প্রথমে জানবো ইন্ডাকটিভ মেথড, যেটাকে বলা হয় অবরোহী পদ্ধতি। কি কি বলছে দেখো, দিস ইজ দ্য ট্র্যাডিশনাল মেথড। এটা কি? এটা একটা প্রচলিত বা তথা প্রচলিত একটা পদ্ধতি, ট্র্যাডিশনাল মেথড অফ টিচিং গ্রামার, মানে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। ফর্মাল গ্রামার ইজ টট বাই দিস মেথড। আমরা কি জানলাম? ফর্মাল গ্রামার একটা ফাংশনাল গ্রামার। তাহলে ফর্মাল গ্রামার কিন্তু এই মেথডে কিন্তু শেখানো হয়। In this method, the teacher explain the rules of grammar and an example are given to fix that particular rules. এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে এখানে শিক্ষক মহাশয় প্রথমে কোনো একটা বাক্যের নিয়ম শেখাবেন, তারপরে সেই বাক্যের পরিপ্রেক্ষিতে একটা উদাহরণ দেবেন। ক্লিয়ার? প্রথমে উদাহরণ থেকে তোমাকে কিসে যেতে হচ্ছে? উদাহরণ থেকে তোমাকে যেতে হচ্ছে কোথায়? তোমাকে প্রথমে নিয়ম থেকে বা রুলস রেগুলেশন থেকে তোমাকে উদাহরণ যেতে হচ্ছে, অর্থাৎ বিশেষ থেকে তোমাকে সাধারণে নিয়ে যাচ্ছে, বিশেষ থেকে সাধারণের দিকে তোমাকে নিয়ে যাচ্ছে। বোঝা গেল? বা তোমাকে এখানে বলতে বিমূর্ত থেকে মূর্ত, মানে এখানে বলছে তোমাকে কি, এখানে তোমাকে বলছে বিমূর্ত থেকে মূর্ত। বিমূর্ত মানে কি? কোনো একটা নিয়ম লিখলাম, ঠিক আছে, গ্রামার রুলস, সেটা তো বিমূর্ত। যখন আমি বাস্তব উদাহরণ দেবো সেটা হবে মূর্ত। তাহলে কি করছে? ডিডাকটিভ মেথড। ডিডাকটিভ মেথডে কী কী হচ্ছে মাথায় রাখবে? ডিডাকটিভ মেথডে তোমাকে রুলস থেকে এক্সাম্পলে যাচ্ছে। ডিডাকটিভ মেথডে কিছু কি বিশেষ থেকে সাধারণ দিকে যাচ্ছে। ডিডাকটিভ মেথডে কি যাচ্ছে? ডিডাকটিভ মেথডে আর একটা জিনিস যাচ্ছে, সেটা হচ্ছে কি, যে তোমার বিমূর্ত থেকে মূর্ত দিকে যাচ্ছে। ক্লিয়ার? তারপর দেখো, বাই দিস মেথড স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য রুলস ওয়েল অ্যান্ড দে আর মেড অ্যাবল টু অ্যাপ্লাই দ্য রুলস অ্যান্ড ফ্রেম দ্য সেন্টেন্স। এই পদ্ধতিতে কি করবে? এই পদ্ধতিতে ব্যাকরণের সমস্ত নিয়ম শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারবে এবং ভালোভাবে তারা সেন্টেন্সকে ফরমেশন করতে পারবে। তারপরে বলেছে দিস মেথড ইজ মোনোটোনিয়াস, মানে এই মেথডটা কি? এটা একঘেয়েমি মেথড। এখানে শিক্ষার্থীরা শিখতে চায় না, ওদের মনোযোগ থাকে না। আনন্যাচারাল মেথড অফ দ্য লার্নিং, এটা কি একটা ন্যাচারাল নয়, এখানে শিখতে বোরিং লাগে, শিখতে ভালো লাগে না। তারপরে কি বলছে দেখো, ল্যাক অফ প্র্যাকটিস ইন ইউজ অফ ইংলিশ গ্রামার ক্যান নট প্রডিউস গুড ইংলিশ স্পিকার অ্যান্ড রাইটার্স। আমি যদি ব্যাকরণ শিখে যদি ভালোভাবে প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু আমি ভালোভাবে ব্যাকরণকে ভালোভাবে ব্যবহার করতে পারবো না এবং ভালো ইংলিশ বলতেও পারবো না বা লিখতেও পারবো না। ওকে, এটা কেন বলা হয়েছে। তারপর 2 নম্বর মেথড দেখো, ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথড থেকে তোমাদেরকে কী কী মাথায় রাখতে হবে দেখো, এখানে বলা হয়েছে দিস মেথড ইজ মডার্ন অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল টিচিং গ্রামার। ইন্ডাকটিভ মেথড মানে কি? আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি হচ্ছে আধুনিক পদ্ধতি, এটা একটা প্রাকৃতিক পদ্ধতি বা ন্যাচারাল পদ্ধতি। ফার্স্ট এক্সাম্পল আর প্রেজেন্টেড বিফোর দ্য স্টুডেন্টস অ্যান্ড উইথ দ্য হেল্প অফ স্টুডেন্ট অবজারভেশন অ্যান্ড জেনারেলাইজেশন রুলস আর ইন্ট্রোডিউস লেটার। এক্ষেত্রে কী করা হয়? এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে উদাহরণ দেওয়া হয়, এবং অনেকগুলো উদাহরণ দিয়ে শিক্ষার্থীদেরকে জেনারেলাইজেশন করতে বলা হয়, ওই জিনিসগুলো নিয়ে তুলনা করতে বলা হয়। শিক্ষার্থীরা নিজেরাই এখানে কি করতে পারবে? গ্রামারের নিয়মকে আবিষ্কার করবে, নিজেরাই শিক্ষার্থীরা গ্রামারের যে রুল সেটা নিজেরাই আবিষ্কার করবে। 3 নম্বর বলা হয়েছে দিস মেথড ক্রিয়েটস লাইভ অ্যাটমসফিয়ার ইন দ্য ক্লাসরুম। এখানে কি করে? এই মেথড কি করে? ক্লাসরুমে একটা লাইভ মানে জীবন্ত পরিবেশ তৈরি করে। অ্যান্ড ইনক্রিজ স্টুডেন্ট পার্টিসিপেশন ইন লার্নিং। এখানে প্রত্যেকটা শিক্ষার্থীকে কি করে? ভাষা শিক্ষায় অংশগ্রহণ করতে সাহায্য করে, মোটিভেশন করায়। তারপরে বলা হয়েছে দেখো, ইট মেক স্টুডেন্ট থিঙ্ক, লার্ন অ্যান্ড প্র্যাকটিস দ্য ইউজ অফ ইংলিশ গ্রামার ইন কমিউনিকেশন। এটি কি করছে? ইট মেক দ্য স্টুডেন্ট, এখানে স্টুডেন্টদেরকে বা শিক্ষার্থীদেরকে থিঙ্ক মানে চিন্তা করতে শেখায়, অ্যান্ড কি করছে? তারা শিখে এবং প্র্যাকটিস করে কি? ইংলিশ গ্রামার, এবং সেটি ভালোভাবে তারা প্রয়োগ করতে পারে। ক্লিয়ার? তারপর দেখো, এবার বলছে কি ইনসিডেন্টাল মেথড। ইনসিডেন্টাল মেথড বলতে কি বোঝায়? এর আগে আমি বললাম দিস মেথড ইজ অলসো নোন অ্যাজ রেফারেন্স অথবা হচ্ছে কি কো রিলেশন মেথড। ভালো করে বোঝো, তোমরা বাংলায় পড়েছো সমন্বয় সম্বোধন পদ্ধতি, পড়েছো না? সমন্বয় সম্বোধন পদ্ধতি পড়েছো, অবশ্যই প্রত্যেকে পড়েছো। সমন্বয় সম্বোধন পদ্ধতি মানে কি? একটার সঙ্গে আর একটাকে রিলেট করা। আমি ইতিহাস পড়াচ্ছি, ইতিহাস পড়াতে গিয়ে আমি যদি কোনো বিজ্ঞানের একটা টপিক চলে আসে, বিজ্ঞানে কোনো কিছু চলে আসে, তাহলে আমি সঙ্গে সঙ্গে বিজ্ঞানে চলে যাব এবং বিজ্ঞান থেকে ওই জিনিসটাকে ভালোভাবে বুঝিয়ে দেবো শিক্ষার্থীদেরকে, যাতে শিক্ষার্থীরা একটা জিনিসকে আরেকটা জিনিসের সঙ্গে কো রিলেট করে পড়তে পারে। এটাকে বলছে কি ইনসিডেন্টাল মেথড। ঠিক আছে? দিস মেথড ইজ ইউজ ইনসিডেন্টালি হোয়েল টিচিং দ্য টেক্সট বুক
কম্পোজিশন অথবা ট্রান্সলেশন। বোঝা গেল? যখন আমি টেক্সট বুকের কোনো একটা পার্ট পড়াবো, যদি আমি বাংলা পড়া থেকে যদি ইতিহাসের কোনো কথা চলে আসে, সেই বিষয়টা আমি তুলে ধরবো। দ্য টিচার এক্সপ্লেন গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড দেয়ার কমপ্লিকেশনস বাই কোরিলেটিং দেম টু দ্য টেক্সট বুক কম্পোজিশন এবং ট্রান্সলেশন। দেখো এখানে কি বলছে, যখন কোনো একটা টেক্সট বুকের কোনো একটা প্যাসেজ পড়াচ্ছেন শিক্ষক মহাশয়, যদি কোনো সেখানে একটা ভালো গ্রামার থাকে, সেই গ্রামারটাকে আমি অবশ্যই তাকে শিখিয়ে দেবো কিসের মাধ্যমে? ওই টেক্সট বুক থেকে, ওই টেক্সট বুকের যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজ থেকেই শিখিয়ে দেবো উদাহরণের মাধ্যমে। আমি এর জন্য আলাদা কোনো গ্রামারের ক্লাস নেব না। ক্লিয়ার? তারপর দেখো আজকে লাস্ট মেথড কি বলছে, ইনফর্মাল মেথড। ইনফর্মাল মেথডে কি বলেছে দেখো, দিস মেথড ইম্পাসিস দ্য ইউজ অফ গ্রামার রেদার দ্যান দ্য রুলস অফ গ্রামার। এখানে কি বলছে, ইনফর্মাল। আমরা এর আগে জানলাম কি ফর্মাল মেথড, জানলাম না? ফর্মাল মেথড মানে কি প্রচলিত, ইনফর্মাল মানে অপ্রচলিত। এখানে কি করা হয়, এখানে এটা হচ্ছে আধুনিক পদ্ধতি। এখানে ভাষার ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয় কিসের থেকে? এখানে ভাষার যে তোমার রুলস বা রেগুলেশন রয়েছে তার থেকে। দ্য টিচার ইউজ দিস মেথড ইন ফর্মালি কারেক্টিং স্টুডেন্টস হোমওয়ার্ক আর ক্লাস ওয়ার্ক। এখানে কি করবেন, এখানে শিক্ষক মহাশয় প্রত্যেকটা শিক্ষার্থীর হোমওয়ার্কগুলোকে কারেক্ট করবেন। দ্য টিচার ব্রিফলি এক্সপ্লেন দ্য ইউজ অফ গ্রামার টু দ্য স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কারেক্ট দেয়ার মিস্টেক। এখানে শিক্ষক মহাশয় কী করবেন, প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা আলাদাভাবে তার হোমওয়ার্কগুলো চেক করবেন, তার কোথায় ভুল রয়েছে সেগুলো বুঝিয়ে দেবেন এবং তার ভাষা কীভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু দেখিয়ে দেবেন। তার লাস্ট পয়েন্ট বলছে, দিস মেথড ইজ ইউজফুল ইন আর্লি স্টেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং। এটা কি, এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রাথমিক স্তরে এই মেথডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু উচ্চ ক্লাসে কিন্তু এই সমস্ত মেথডের মাধ্যমে গ্রামার ভালোভাবে শেখা যাবে না। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি ব্যবহার করব, তখন আমরা ইনফর্মাল মেথড বা ইন্ডাক্টিভ মেথড বলবো। কিন্তু যদি বলে যে হায়ার এডুকেশনের জন্য, সেটা হবে কি ডিডাক্টিভ মেথড বা ফর্মাল মেথড। ক্লিয়ার? তো এই ছিল আজকের আমাদের আলোচনার টপিক, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পরীক্ষার জন্য। ভালো করে ধৈর্য সহকারে যদি ক্লাসটা করো বা শোনো, একবার না হলে দুবার দেখো। তোমরা ভাবছো যে ক্লাস করলে টাইম নষ্ট হচ্ছে, কিন্তু একটা কথা মাথায় রেখো, একটু টাইম নষ্ট করে যদি তোমরা 2 নাম্বার 3 নাম্বার কমন পাও, তাতে ক্ষতি কী? তোমরা ভালো করে ক্লাসগুলো করো। আর পিডিএফ অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম আছে, সেখান থেকে কালেক্ট করতে পারবে। যারা লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হতে পারছো না, তারা তোমরা টেলিগ্রামে চলে যাবে, টেলিগ্রামের সার্চ বাটনে গিয়ে লিখবে WB এক্সাম গাইড, WB এক্সাম গাইড, দেখবে চলে আসবে, জয়েন হয়ে যাবে, সেখান থেকে টেলিগ্রামের থেকে পিডিএফ পেয়ে যাবে। থ্যাংক ইউ।